নমস্কার। আজকের গল্প অনিল ভৌমিকের লেখা সাদা ঘোড়া। যাচ্ছিলাম বন্ধুর বৌভাতের নেমন্তন্ন খেতে। বন্ধুটি বলেছিল অফিস ফেরত বিকেলের ট্রেন ধরে রাত 7টা নাগাদ বালিচক পৌঁছতে। সেখান থেকে বাসে 10 গ্রাম। সময় মতো হাওড়া পৌঁছলুম ঠিকই, কিন্তু ট্রেন ছাড়লো দেরিতে। পথও টিকির টিকির করে থেমে থেমে চলল। বালিচক যখন পৌঁছলুম তখন রাত 9টা বেজে গেছে। বাস রাস্তায় গিয়ে শুনলুম বাস রুটে কি গোলমাল হয়েছে। লাস্ট বাস সন্ধ্যে 7টা নাগাদ ছেড়ে গেছে। বেশ বেকায়দায় পড়লুম। বটগাছতলায় এক হোটেল কাম চায়ের দোকানে চা খেতে গিয়ে ভাবলুম রাতটা স্টেশনে কাটিয়ে দেব, সকালে বাস ধরবো। কিন্তু বন্ধু জানে রাত্রে পৌঁছবো। যদি ও আবার দুশ্চিন্তায় পড়ে, সুতরাং রাত্রে যেতে পারলেই ভালো। ব্যাগ হাতে ঘোরাঘুরি করছি। দেখি এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে কথাবার্তা বলছে। কে যেন ভিড়ের মধ্যে বলে উঠল, 10 গ্রাম কতজন হলো তাহলে? আমি থমকে দাঁড়ালুম। ভিড়ের মধ্যে এগিয়ে যেতেই একজন দাড়িওয়ালা লোক আমাকে বলল, বাবু, কলকাতা থেকে এসেছেন? বললুম, হ্যাঁ ভাই, বাস ফেল করেছি, 10 গ্রাম যাব। অন্য একজন বলে উঠল, তাহলে 5 জন হলো। আমি সমস্ত ব্যাপারটা বুঝে উঠতে পারলুম না। আগের দাঁড়িয়েওয়ালা লোকটি আমার অবস্থা বুঝলো বোধহয়। এগিয়ে এসে বলল, আমরা বাবু ব্যাপারী, মালপত্র নিয়ে যাওয়া আসা করি। বাস তো নেই। আমরা সবাই মিলে একটা টেম্পো ভাড়া করব। মোটর ভাড়াটা সবাই ভাগাভাগি করে দেব। এবার ব্যাপারটা বুঝলুম। একজন বলে উঠল, রাধু, টেম্পো ধরে আন একখানা। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলুম। ওরাই ছোটাছুটি করে কোত্থেকে একটা টেম্পো জোগাড় করে নিয়ে এলো। বুঝলুম বাস না থাকলেও ওরা ওভাবেই যাতায়াত করে। ওরা রাস্তার ধারে মালপত্র সাজিয়ে রেখেছিল। এবার সেসব টেম্পোতে তুলতে লাগলো। মাল তোলা হলে সেই দাড়িওয়ালা লোকটি আমাকে ডাকলো, আসুন বাবু। মালের উপর সবাই উঠে এখানে ওখানে মালপত্রের ফাঁকে মালপত্রের উপরে বসলো। আমাকে বসতে দিল একটা ডালের বস্তার উপর। খুব একটা অসুবিধে হলো না। বাসের কন্ডাক্টরের মতন একজন হাঁক দিল, চলো হেস। টেম্পো ছেড়ে দিল। দাড়িওয়ালা লোকটি আমার পাশেই মালপত্রের উপর বসেছিল। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছি, এসব কথা জিজ্ঞেস করতে লাগলো। আমিও জবাব দিতে লাগলো। টেম্পো বেশ জোরে চলেছে। হু হু হাওয়া লাগছে। চাঁদ উঠেছে। সাদা মেঘ কিছু আকাশে। মাঝে মাঝে টেম্পোটা থামছে। দু একজন মাল নিয়ে নেমে যাচ্ছে। সোবাং যাওয়ার রাস্তার মোড়ার ছাড়াতে দাড়িওয়ালা লোকটি বলল, এই পথটুকু পার হলেই নিশ্চিন্ত। আমি একটু আশ্চর্য হয়ে বললুম, কেন, ভয়ের কারণ কিছু আছে নাকি? লোকটি আস্তে আস্তে বলল, হ্যাঁ বাবু, যারা জানে তারা রাত বিরেতে এই পথটায় আসে না। এই টেম্পোওয়ালা তো এলো, ও যাবে কাঞ্চনপুরের দিকে। এই দিকটার লোক কিনা, তাই। কি যেন বলতে গিয়ে থেমে গেল লোকটি। টেম্পো চলেছে। কার্তিকের গুরু। ঠান্ডার আমেজ হাওয়ায়। দুধারে খেতে মাঠে গাছে কুয়াশা জমেছে কোথাও কোথাও। দেখছি হঠাৎ দাড়িওয়ালা লোকটি চেঁচিয়ে উঠে বলল, একটু জোরে চালাও গো ড্রাইভার। ড্রাইভার অবশ্য গতি বাড়ালো না, কমালোও না। হঠাৎ টেম্পোর ভটভট শব্দ ছাপিয়ে স্পষ্ট শুনলুম টক টক টোকার শব্দ। বাঁধানো রাস্তায় ঘোড়া ছুটলে যেমন শব্দ ওঠে, ঠিক তেমন।
আমি দাড়িওয়ালা লোকটির দিকে তাকালুম। দেখি সে মুখ নিচু করে আছে। চাঁদের আলোয় যেটুকু দেখলুম তাতে বুঝলুম ও ভয় পেয়েছে। লোকটি চাপা গলায় ডাকল, রাধু। ও পাশ থেকে রাধু সাড়া দিল, হুম। টেম্পো চলেছে, সেই সঙ্গে চলেছে ঘোড়ার খুরের শব্দ। আমি মুখ নিচু করে সামনের দিকে তাকালাম। শব্দটা সামনে থেকে আসছিল। হেডলাইটের আলোয় দেখলুম সত্যি একটা ঘোড়ার মতো সাদা কিছু আগে আগে ছুটে চলেছে। গাড়িটা ততক্ষণে ঘোড়াটার অনেকখানি কাছে চলে এসেছে। হঠাৎ ঘোড়াটা ঘুরে দাঁড়ালো, সামনে দু পা তুলে চি করে ডেকে উঠল। গাড়িটা বেঁকে গেল। হঠাৎ কাত হলো। তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে অমনি ছিটকে পড়লাম। আস্তে আস্তে মনে হলো সে যেখানে মুখ থুবড়ে পড়ে আছে সেখানটার মাটি ঠান্ডা, গুঁড়ো গুঁড়ো, কেমন কুয়াশা ভেজা, স্যাঁতস্যাঁতে। মাথাটা ভীষণ হালকা লাগছে। মাথার উপরে শুক্লপক্ষের চাঁদ, সাদা সাদা মেঘের দল ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ পিচের রাস্তায় ঘোড়ার খুরের শব্দ, খুব দ্রুত নয়, কেমন ছন্দময়, দুলকি চলের। টক টকাস খুরের শব্দটা আমার মাথার কাছে এসে থামল। চোখ তুলে দেখি একটা তেজিয়ান সাদা ঘোড়া, দুধের মতো রং গায়ের, তার উপর চাঁদের আলো পড়েছে, একটা সাদাটে আলো ঠিকরে যেন। ঘোড়াটা ঘাড় নামিয়ে যেন আমাকে একবার দেখে নিল। তারপর হঠাৎ সামনের দু পা উপরের দিকে তুলে তীক্ষ্ণ চি স্বরে ডেকে উঠল। উদ্যত পা দুটোর প্রায় নিচে আমি পলকে উঠে দাঁড়ালুম। ঘোড়াটা পা থামিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আমার দিকে এগিয়ে এলো। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলুম। শুধু একটা ভয়, ঘোড়াটা সামনে দু পা তুলে আমার ঘাড়ে না ঝাঁপিয়ে পড়ে। ছুটছি আর ছুটছি, স্পষ্ট বুঝতে পারছি পেছনে ঘোড়াটাও ছুটে আসছে। ফসল কাটা শূন্য মাটির উপর দিয়ে ছুটছি। পায়ের নিচে এবড়ো থেবড়ো মাটি, তেমন শক্ত নয়, বলা যায় নরমই। আমি ছুটছি, ঘোড়াটাও ছুটে আসছে। মাটির উপর খুরের পায়ের শব্দ তুলছে, ধপ ধপ। যতদূর চোখ যায় মাঠ আর মাঠ, ছন্নছাড়া কুয়াশার জটলা, এখানে ওখানে জ্যোৎস্না পড়েছে সেই জটলায়। পেছনে ঘোড়ার খুরের শব্দ। হঠাৎ সামনে দেয়াল খোলা মাঠে দেয়াল এলো কোত্থেকে বুঝলুম না। বেশ উঁচু দেয়াল, দেয়ালের রং লাল। দেয়ালের গায়ে গায়ে ছুটছি। হঠাৎ দেয়াল শেষ, একটা বিরাট দেউড়ি, ওপরে নহবতখানা, দুপাশে সিংহ মূর্তি, বিরাট দুটো দরজা, গায়ে পেতলের সুন্দর কাজ। দরজাটা হাট করে খোলা, কোনো প্রহরী নেই। দ্রুত ছুটে এসে ঘরে ঢুকে পড়লুম। ভেতরে ঢুকে দেখি বিরাট অট্টালিকা, চাঁদের আলো রয়েছে, তাই কুয়াশা ঘেরা অট্টালিকাটা ভালোই দেখা যাচ্ছিল। রাজবাড়ি বলে মনে হলো। ছুটে ভেতরে ঢুকতেই ঘর ঘর শব্দ তুলে দরজা দুটো বন্ধ হয়ে গেল। এতে সাপে বর হলো। আমি আটকে গেলুম সত্যি, কিন্তু সাদা ঘোড়াটা তো ছুটে এসে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখনও হাঁপাচ্ছি, মুখ ফিরিয়ে অট্টালিকাটা দেখছি। তখনই হঠাৎ দেখি একজন মধ্যবয়স্ক লোক সিঁড়ি দিয়ে নেমে আসছেন। দুধে আলতা গায়ের রং, টিকলো নাক, কাঁচা পাকা বাবরি চুল ঘাড় অবধি নেমে এসেছে। পরনে চিকনের কাজ করা সিল্কের ঘি রঙের পাঞ্জাবি, মোটা লাল জরিদর পাড়ওয়ালা ধুতি পেঁচিয়ে পরা, গায়ে রূপালি সুতোর কাজ করা সিল্কের চাদর, পায়ে নাগরা,
লম্বা শক্ত সমর্থ চেহারা, কাঁধে ঝোলানো একটা বন্দুক। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে না পেরে দাঁড়িয়েই রইলুম। দীর্ঘদেহী পুরুষটি আমার এক হাতের মধ্যে এসে দাঁড়ালেন। এক মুহূর্ত তীব্র চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরলেন। কি ঠান্ডা সেই হাতটা! আমি কেঁপে উঠলুম, কিন্তু মুঠি কঠিন। ফ্যাঁসফেঁসে গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি কলকাতা থেকে আসছি। পথ হারিয়ে হাতের মুঠি আলগা হলো। হাত ছেড়ে দিলেন উনি। সেই ফ্যাঁসফেঁসে গলায় বললেন, কি করে পথ হারালেন? তাড়া করেছিল। কে? একটা সাদা ঘোড়া। সাদা ঘোড়া? সেই দীর্ঘকায় পুরুষটি চিৎকার করে উঠলেন। কোথায় সেই সাদা ঘোড়া? আমার মুখের কাছে মুখ নিয়ে এলেন। দেখে উত্তেজনায় তার চোখ দুটো জ্বলছে। আবার চেঁচিয়ে উঠলেন, কোথায় সেই সাদা ঘোড়া? আমি দেয়ালের বাইরের দিকে আঙুল দিয়ে দেখালাম। কাঁধে ঝোলানো বন্দুকটা এক ঝটকায় হাতে নিয়ে এলেন। বললেন, চলুন। আমি এই দীর্ঘ পুরুষটির পেছনে পেছনে চললুম। বন্ধ দরজার সামনে এসে চেঁচিয়ে বললেন, দরজা খোলো। ঘর ঘর শব্দ তুলে বিরাট দরজাটা দুটো খুলে গেল। আমরা বাইরে এসে দাঁড়ালুম। যতদূর চোখ যায় ধুধু ক্ষেত মাঠ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। মধ্যে মধ্যে কুয়াশার জটলা, কিন্তু কোথায় সাদা ঘোড়াটি? কিছুই নেই কোনো দিকে। নিঃশব্দ চারিদিক। এমনকি মেঠো পাখির ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ পুরুষটি চিৎকার করে বলতে লাগলেন, রাজন, কতদিন লুকিয়ে থাকবি তুই? হিম্মত থাকে তো আয় আমার সামনে, আয়। ওর কণ্ঠস্বর উন্মুক্ত প্রান্তের চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সাদা ঘোড়াটার দেখা নেই। পুরুষটি কেমন ধরা গলায় বলতে লাগলেন, জানেন, রাজন ছিল আমার বড় আদরের ঘোড়া। নিজের ছেলের মতোই যত্ন করতুম ওর। বোধ হয় ঈর্ষাকাতর হয়ে পড়েছিল আমার ছেলের সম্পর্কে। আমি ওর চোখে দেখেছিলুম সেই ঈর্ষাকাতর দৃষ্টি, কিন্তু গ্রাহ্য করিনি। একটু থেমে বলতে লাগলেন, ছেলের বয়স তখন আর কত, 7-8। ওই রাজন একদিন ছেলেটির চারদিকে ঘুরে ঘুরে ছুটছে, দৌড়াচ্ছে, খেলছে। এই খেলা রাজন প্রায়ই খেলে আমার ছেলের সঙ্গে। সেদিন সে কিন্তু শেষ খেলায় খেলল। আচমকা সামনের পা দুটো তুলে ঝাঁপিয়ে পড়ল আমার ছেলের উপর। নাল লাগানো খুরের ঘায়ে আমার বড় আদরের ছেলেটি থেঁতলে গেল। আমি পাগলের মতো হয়ে গেলুম। বন্দুক হাতে ছুটলুম, কিন্তু মারবো কাকে? রাজন কোথায়? একটু থেমে বললেন, সেই থেকে খুঁজছি সেই সাদা ঘোড়াটাকে, রাজনকে। জানেন, আমার বিশ্বাস একদিন ওর দেখা পাবই। শাস্তি ওকে পেতেই হবে। কথা বলা শেষ করে পুরুষটি বন্দুকটা মাটিতে ঠেকিয়ে মাথা নিচু করে কি ভাবতে লাগলেন। মুখ ফিরিয়ে দূরে তাকাতে আমি দেখলুম রাজনকে। একটু দূরে নিথর দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আস্তে আস্তে পুরুষটির কানের কাছে মুখ এনে বললুম, রাজন। পুরুষটি চমকে বন্দুক হাতে তুলে নিলেন। চাপা স্বরে বললেন, কোথায়? আমি নিঃশব্দে আঙুল তুলে দেখালুম। পুরুষটি দেখতে পেলেন রাজনকে। সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে গুলি চালালেন। দ্রুম! প্রচণ্ড শব্দে সেই উন্মুক্ত প্রান্তর কেঁপে উঠল। বুঝলুম না গুলিটা লাগলো কিনা। মেঠো পাখা পাখালি কিচিরমিচির শব্দ তুলে কুয়াশার মধ্যে দিয়ে উড়ে গেল। সাদা ঘোড়াটা পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো।
সাদা মসৃণ মনোরম ভঙ্গিতে এঁকিয়ে বেঁকিয়ে ঘোড়াটা যেন খেলতে লাগলো। ফুলে উঠল ঘাড়ের সাদা কেশর। পুরুষটি দেখলুম এবড়ো থেবড়ো জমির উপর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে চলেছেন ঘোড়াটার দিকে। কাছাকাছি পৌঁছে আবার গুড়ি ছুড়লেন। দ্রুম! কুয়াশার সঙ্গে মিশে গেল বারুদের ধোঁয়া। আবার দ্রুম! গুলির প্রচণ্ড শব্দ। একটা অদ্ভুত দৃশ্য দেখলুম। দুধের মতো সাদা ঘোড়াটার গায়ে তিনটে গাঢ় লাল রক্তের দাঁড়া নেমে এসেছে। ঘোড়াটার আগের আর সে তেজ নেই, একটু নিস্তেজ হয়ে এসেছে যেন। তবু তখনও সাদা মেঘের ঢেউয়ের মতো মাঠময় ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না কুয়াশার মধ্যে ঘোড়াটা সেই ছুটে বেড়াবার মনোরম ভঙ্গি দেখে আশ্চর্য হয়ে গেলুম। সত্যি এক অপরূপ দৃশ্য। আচমকা সেই অস্পষ্ট কুয়াশার আবরণের মধ্য দিয়ে মেঘের মতো ছুটে আসতে লাগলো ঘোড়াটা। আবার গুলি ছুটল। দ্রুম! কিন্তু ঘোড়াটা সমান বেগে ছুটে আসতে লাগলো। পুরুষটি মাটি থেকে ওঠার অবকাশ পেলেন না। ঘোড়াটা ঝাঁপিয়ে পড়ল পুরুষটির উপর। আমি আর দেখতে পারলুম না। পিছনে ফিরে ছুটতে শুরু করলুম। এবড়ো থেবড়ো মাটিতে কয়েক পা ছুটতে মুখ থুবড়ে পড়ে গেলুম। সান বাঁধানো মেঝেতে জুতো ঘষানোর শব্দ। কিছু কথাবার্তা কানে এলো। আস্তে আস্তে চোখ মেলে তাকালুম। দেখি একটা ঘরে আমি শুয়ে আছি। বিছানার ওপারে চেয়ারে সাদা পোশাক পরা একজন নার্স বই হাতে বসে আছে। সকালের আলো পড়েছে জানালা গলিয়ে। ওষুধের গন্ধে মাথাটা কেমন করে উঠল। আস্তে আস্তে ডাকলুম, সিস্টার। প্রথম ডাক নার্সটি শুনতে পেল না। আবার ডাকতে বই রেখে আমার কাছে এলো। বললুম, এটা কি স্বাস্থ্যকেন্দ্রে? এখানে কি করে এলুম? নার্সটি হাসল। বলল, দাঁড়ান, আপনার জ্ঞান ফিরলে ডাক্তারবাবু খবর দিতে বলেছেন। নার্সটি আর দাঁড়ালো না, বাঁ দিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। একটু পরে ডাক্তারবাবু এলেন। হেসে বললেন, কেমন আছেন? ভালো। আমি হাসলুম। বললুম, কিন্তু এখানে কি করে এলুম? কাল রাত্রে বালিচক থেকে আপনি 10 গ্রাম যাচ্ছিলেন টেম্পোতে চড়ে, মনে পড়ছে? হ্যাঁ। সেই টেম্পোটা হঠাৎ রাস্তায় স্কিড করে মাঠের মধ্যে উল্টে পড়ে। কয়েকজনের সঙ্গে আপনিও আহত হয়েছিলেন। মাথাটা একটু জখম হয়েছে, সেই জন্যই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অন্য যাত্রীরা আপনাকে এখানে নিয়ে আসে। বিছানার নিচে আপনার ব্যাগ ট্যাগ রাখা আছে। আপনাকে অনেক ধন্যবাদ, মৃদু স্বরে বললুম। ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য। ডাক্তারবাবু হাসলেন। আচ্ছা, আমি যেখানে পড়েছিলুম সেখানে কি কোনো বিরাট রাজবাড়ি আছে? না না, একটা ঝোপঝাড়ে ঢাকা ভাঙা গড়ের মতো আছে। এখানকার লোকেরা বলেন ওটা নাকি উড়িষ্যার রাজ পরিবারের কোনো আত্মীয়ের বাড়ি ছিল। একবার ভাবলাম ডাক্তারবাবুকে সাদা ঘোড়ার রাজন, বন্দুক হাতে দীর্ঘকায় পুরুষ, গুলি ছোড়া এসব ঘটনার কথা বলি। ডাক্তারবাবুও বোধহয় আমার মনের অবস্থাটা বুঝেছিলেন। বললেন, কিছু বলবেন? না, আমি ক্লান্তিতে চোখ বুজলুম। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি অনিল ভৌমিকের লেখা সাদা ঘোড়া। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।